আমার স্বামীর গোপন দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম এই খুশি দিনে আপনার হাজব্যান্ড আসে না আপনার সাথে, তখন উনি বলল, ম্যাডাম আসলে আমার স্বামী তো ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলার মধ্যে থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল ফোন থেকে তাদের দুইজনের একসাথে একটা ফটো আমাকে দেখাইলো। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলার মাটিটা মনে হয় সরে গেল। আরে এটা তো সায়ন, আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছুই বুঝতে না দিয়ে তাকে বিদায় করে দিলাম। আমার 6 বছরের একটা বাচ্চা আছে। আফরিন নামের ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটফট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম, আজকের মতো রুগী দেখা শেষ, বাকিদের জন্য অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজা লক করে দিয়ে আমি ধপাস করে চেয়ারের উপরে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও নিতে পারলাম না, হাত ফসকে পানিগুলো মেঝেতে পড়ে গেল। ঠিক আমার জীবনের মতোই, যা এক নিমেষে উল্টোপাল্টো হয়ে গিয়েছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়নের ওই চিলতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যেই মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমার 6 বছরের ছেলে আদিবের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যেই মানুষটা রাতে বাড়ি ফিরে আদিবকে কুলে নিয়ে গল্প করায়, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সেই মেয়েটা এখন সায়নের সন্তানের মা হতে চলেছে। ব্যবসার প্রচুর ঝামেলা থাকে। আফরিনের ওই কথাটা আমার কানে তীরের মতো বেঁধছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলাতে লাগলো। গত 1 বছর ধরে সায়ন প্রায় বলতো, ব্যবসা একটু মন্দা যাচ্ছে, ঢাকার বাইরে ক্লায়েন্টের সাথে মিটিং আছে, কখনো চিটাগাং কখনো সিলেট যাওয়ার নাম করে 3-4 দিন উদা হয়ে থাকতো। আমি সরল মনে তাকে বিশ্বাস করেছিলাম। লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কতই না কষ্ট করেছে, অথচ ও সেই দিনগুলি কাটাতো আফরিনের সাথে অন্য আরেকটা সংসারে। কান্নায় যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে নিজেই থাপ্পড় মেরে থামালাম। না, এখন আমার কান্না করার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব তো আমার। আমি যদি এখন ভেঙে পড়ি তবে সায়ন খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা দ্রুত প্রকৃতির লোক। আমি চেম্বারে সিনকেট করলে ও উল্টো আফরিনকে ওখান থেকে সরিয়ে ফেলতো, নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করত। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। পুরোটা পথ যেন আমার শুধু আদিবের মুখটা মনে পড়ছিল। ও এখন কত ছোট, কিছুই বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। ওই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যিটা আনবো। বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতে আদিপ এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? ও আমার গলা জড়িয়ে ধরলো। আমি অনেক কষ্টে নিজের চোখে পানি লুকিয়ে ওকে কুলে নিলাম। ওর কপালে চুমু খেলাম। হ্যাঁ বাবা, আম্মু আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। আদিবকে রুমে পাঠিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম আর ঘড়িটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে। সায়ন বাসায় ফিরে, আজকেও ফিরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না, ইতালি থেকে বলছি। কি অবস্থা আপুরা, কেমন আছেন? তো আজকে আমি একটা আপুর বাস্তব জীবনের ঘটনা প্রথম পার্টে পড়ে শোনালাম। আর বাকি পার্ট শুনতে চাইলে পেজটা ফলো দিয়ে আমার পাশে যুক্ত থাকবেন।